রেকর্ডিং শুরু করি। আসসালামু আলাইকুম, আমি শান্তনু সরকার বলছি। আজকে আমাদের কুইক 30 মিনিটের একটা ছোট কল। আমাদের আজকের টপিকগুলো হচ্ছে মেইনলি আর্কিটেকচার ওভারভিউ। আমরা দেখব মূলত তিনটে টেকনোলজি, ওয়েব টেস্ট, সেলেনিয়াম বেজ ওয়েব টেস্ট, আর একটা হচ্ছে LU2 অ্যান্ড JUnit 5। ছোট ছোট অংশ করে দেখব। মেইনলি আমরা যাতে প্রজেক্টে ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে উদ্দেশ্য। তো আমি ডিটেল ইন্ট্রোডাকশনে এখন যাচ্ছি না, কারণ আমার হাতে সময় নেই। 5টা 2 বাজে আমি এখন প্রেজেন্টেশনটা শুরু করছি। শেষে এসে আমরা একটু দেখব না। স্ক্রিনটা শেয়ার। আচ্ছা, এর আগে আমাদের এখানে যারা যারাই আছেন তাদের ভিতরে জাভা করেন না এমন কেউ আছেন? আই হোপ সবাই জাভা করছে। ঠিক আছে, এটা আমাদের বুঝতে সুবিধা। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের প্রথম টপিকের ফার্স্ট অংশ হচ্ছে LU2 JUnit 5। আচ্ছা, LU2 JUnit 5, LU2 কি? LU হচ্ছে টেস্ট রিপোর্টিং ইঞ্জিন। ইয়ানডেক্স রাশিয়ান একটা কোম্পানি, তাদের দ্বারা তৈরি হয়। তারা বেশ কিছু ক্রিয়েট ইউজ করেছে, তার মধ্যে এটা একটা। এদের রিপোর্টিং এর সুন্দর কিছু ধরন আছে। আমি ইন্ট্রোডাকশনটা একবার একটু দিয়ে দিই। আমি একটু টেস্টের রিপোর্টটা রান করে একটু দেখাই যে কেন এই রিপোর্টটা একটু জরুরি। I hope it will be running. Yep. আমাদের ম্যাক্সিমাম সময় টেস্টারদের বিভিন্ন গ্রুপ অফ পিপলের কাছে রিপোর্টটা জমা দিতে হয়। তো সেই কারণে অ্যালিউ রিপোর্টটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন, যেখানে আমরা ওভারভিউ হিসাবে যারা হলো ডিসিশন মেকার বা স্টেক হোল্ডার আছে তাদের সরাসরি আমরা রিপোর্ট দেখতে পারি। একটা গ্রাফে দেখতে পারবে যে প্রায়োরিটি ওয়াইজ আমাদের টেস্ট এক্সিকিউশন কী হলো। আবার ডেভেলপাররা সরাসরি দেখতে পারে একদম ধরে ধরে যে কোথায় কি ভুল হলো, কোন টেস্টের রেজাল্ট কি আসলো এবং কোন স্টেপের পরে কি হলো, এবং ইনক্লুডিং এক্সেপশনস অ্যান্ড ইরর্স। আচ্ছা, এররের একটা এক্সাম্পল বানিয়ে দেখাই তাহলে একটু। আমি ইচ্ছে করি রং এক্সপেকটেশন দিয়ে রাখলাম। যতক্ষণে রান করি ততক্ষণে আমরা একটু জিনিসটা দেখি। তো অ্যালিউ রিপোর্টে যেটা হয়, ডেভেলপার থেকে শুরু করে টেস্টার সবাই আমরা আর কি ডিটেইল রিপোর্টের বিভিন্ন অংশ আমরা দেখে ডিসিশন নিতে পারবো। কারণ টেস্টারদের একটা বড় মেইন দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটেট করা হোল টিমের কাছে অ্যাবাউট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সেটা আসলে রিলিজেবল কিনা, কি আছে, কতদূর কি টেস্ট করতে হবে, কোয়ালিটির সিচুয়েশনটা কী আছে। এবং একটা গ্রুপের বিভিন্ন টাইপের মানুষ এটার জন্য বিভিন্নভাবে ইন্টারেস্টেড হয়। দ্যাটস ইনক্লুডিং স্টেক হোল্ডার্স অলসো। স্টেক হোল্ডাররা দেখে ওভারভিউ, ডেভেলপাররা দেখে ইন ডিটেলস, আবার অপস গাইড যদি এটা একটু কমপ্লেক্স টেস্ট হয় অপস গাইডরা দেখে যে আসলে হাউ ইট ইজ পারফর্মিং। যারা সিকিউরিটি গার্ড তারা আবার দেখে যে এটা সিকিউরিটি চেকগুলি ঠিক আছে কিনা। সো বিভিন্ন পার্টিস বিভিন্ন অংশ দেখে। অ্যালিউর ওয়ান স্টেপ সলিউশন। এখানে আমরা যেরকম যারা আমরা আউটসোর্সিং করি বা ফ্রিল্যান্স কোম্পানিগুলোতে কাজ করি বা আউটসোর্স কোম্পানিগুলোতে কাজ করি, তাদেরকে বিভিন্ন ভেন্ডরের সাথেও আমাদের ইমেইলের মাধ্যমে রিপোর্টগুলি জেনারেট করতে হয়। সো আমি যদি আমার কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন সার্ভার, এটা জেনকিউ হতে পারে, ব্যাম্বু হতে পারে, টিমসিটি হতে পারে, সেখানে অ্যালিউর মতো একটা রিপোর্ট ইন্টিগ্রেট করে আমরা যদি নিয়মিত প্রত্যেকটা টেস্টে রিপোর্ট করতে পারি, তাহলে আমরা সমস্ত স্টেক হোল্ডারের কাছে এটা জেনারেট করতে পারি। সো এক্স্যাক্টলি এই জিনিসটাই সিম্পল টেস্ট প্রজেক্ট আমাদের
আমার GitHub রিপোজিটরি অলরেডি আছে যে ইউনিট দিয়ে, যে ইউনিট 5। যে ইউনিট 5টা একেবারে নতুন, আমিও খুব বেশি পুরাতন না, আমিও নতুনই শিখছি, নতুন করছি। সো আমি জাস্ট রিপোর্টটা রান করি। তো যে ইউনিট 5-এর স্টেপ বাই স্টেপ আমি ডিটেল ব্লগ লিখে দেবো, যেখানে বিভিন্ন অ্যানোটেশনগুলি কীভাবে কাজ করে। এখানে জাস্ট শুধুমাত্র আমার টেস্ট রিপোর্টটা কীরকম সুন্দর দেখা যাচ্ছে অ্যালিউরের মাধ্যমে, সেটাই দেখাচ্ছি, অ্যালিউর 2 এবং যে ইউনিট 5। এরপরে আমরা সিলেনিয়াম স্ট্রাকচারে আসবো। টেস্ট শুরু হয়ে গেছে, আমরা একটা ইরোর দেখতে হবে। আমরা ইন্টেনশনালি যে রানটা, যে টেস্টটা আমরা ফেল করেছি সেটা আমরা দেখতে পাচ্ছি। সো একজন স্টেক হোল্ডার সরাসরি ওভারভিউ অথবা টাইম লাইনে গিয়ে দেখতে পারে, টাইম লাইন না, গ্রাফে গিয়ে দেখতে পারে যে কত পার্সেন্ট পাস হয়েছে, কোন টেস্ট পাস হয়েছে, তার প্রায়োরিটি কেমন, এবং ডেভেলপাররা সরাসরি দেখতে পারবে। এবং এক্স্যাক্টলি এখানে আমরা বলে দিচ্ছি 7.9 এক্সপেক্টেড ছিল, কিন্তু ইট ওয়াজ 7.6। এবং অ্যাডের ভিতরে আমরা দেখতে পাবো কী কী প্যারামিটার অ্যাড করছি। আমরা প্যারামিটার দেখলে বুঝতে পারবো আসলে এটা 7.6-এ আমরা ইন্টেনশনালি 9 লিখে এটা ইয়ে করছি, এবং স্ট্যাক ট্রেসটা পুরোটি বলে যায়। সো আমি বোঝাতে চাচ্ছি, অ্যালিউর মতো একটা রিপোর্ট এরকম আমরা যদি প্রজেক্টে অ্যাড করতে পারি, তাহলে আমাদের প্রজেক্টের ভিজিবিলিটি বাড়ে। অ্যালিউরের বাই ডিফল্ট ইন্টিগ্রেশন আসছে হচ্ছে এশটের সাথে। এশট হচ্ছে স্ক্রিনশট ইউটিলিটিস, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যালিউর আর যে ইউনিট 5 সম্বন্ধে কারোর কোনো বেসিক কোয়েশ্চেন আছে কিনা? আমি এটার জন্য সময় হলো 2 মিনিট, তারপর আমি সিলেনিয়ামের বড় প্রজেক্টে চলে যাব। কোনো কোয়েশ্চেন? আচ্ছা, হ্যাঁ, এই এশট যে স্ক্রিনশট টুলটা, এটা কি হচ্ছে মানে এই স্ক্রিনশটটা আসলে আলাদা, মানে এই আমি রিপোর্টের সঙ্গেই কি দেখতে পারবো? মানে এটা কি শুধুমাত্র যদি আমার এরর হয় তখন আসলে স্ক্রিনশটটা ক্যাপচার হবে, নাকি আমি যে কোনো আসলে পয়েন্টে বলে দিতে পারবো যে এই পয়েন্টে আমার স্ক্রিনশট হবে? আচ্ছা, এখানে দুইটা অংশ আছে। এখানে একটা সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে যদি ইরর হয়। এই যদি ইরর হয় মানে হচ্ছে এটা কন্ডিশনাল বেস। সাধারণত টেস্ট ওয়াচারগুলো আছে যেটা আসলে টেস্ট মনিটর করে, অনলি ফেইল কেসের ক্ষেত্রে যখন সে ওই স্ক্রিনশটটা জেনারেট করে, সেটা হচ্ছে শুধুমাত্র ফেইল হলে তখন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের আই ভিউ লাগে, অর্থাৎ আমি দেখতে চাই আসলে কীভাবে টেস্ট রান হয়েছে, বা বাই ডিফল্ট এই সিচুয়েশনে স্ক্রিনশটটা কী আসলো। এশট ইউটিলিটির মাধ্যমে ডিরেক্টলি সেই কাজটা করা যায়। অর্থাৎ আমার ক্রিটিক্যাল সিনারিওগুলোতে আমি এক্সপ্লিসিটলি বলে দেবো যে হ্যাঁ, এই জায়গাতে আমার এই জায়গায় স্ক্রিনশটটা নিতে হবে, একদম এক্সপ্লিসিটলি বলে দেবো। এবং এখানে অ্যাটাচমেন্ট আকারেই থাকবে, এখানে অ্যাটাচমেন্ট আকারেই থাকবে, স্পেশালি স্টেপস কোন স্টেপে থাকবে। বুঝতে পেরেছি? ঠিক আছে। আর কেউ কোনো কোয়েশ্চেন? আমি প্রজেক্টটা ওপেন করি। যে ইউনিট 5-এর সাথে যে ইউনিট 4.12 বা 13 আমি খুব বেশি ডিফারেন্সিয়েট পারি না, করতে পারছি না। সেটা হলো বেসড অন হাউ উই টেস্টার্স ইউজ ইট। বাট আমরা যখন ডেভেলপিং ইউনিট টেস্ট লিখি তখন অনেক বেশ কিছু আপডেটেড ফিচার আছে। আর কিছু জিনিস আছে যে ইউনিট 5-এর, যেটা যে ইউনিট 4-এর চেয়ে অনেক অনেক বেটার। স্পেশালি আমরা যারা টেস্ট ইঞ্জিন ইউজ করি, তারা টেস্ট ইঞ্জিনটা মূলত আসছে হলো মেনলি টেস্টারদের নিড রিজলভ করার জন্য। তো টেস্টারদের নিড রিজলভ করার জন্য এইটা আসার কারণ হচ্ছে নর্মাল যে ইউনিটে সেই টেস্টগুলি ছিল না যেগুলো আমাদের টেস্ট ইঞ্জিতে লাগছে, লাইক ডেটা প্যারামিটারাইজেশন, তারপরে গ্রুপিং করা, প্রায়োরিটি করা, এই আইটেমগুলো আস্তে আস্তে যে ইউনিট 4-এ কিছুটা আসছে। কিন্তু যে ইউনিট 5 মোটামুটি টেস্ট ইঞ্জিন সমস্ত ফিচারই অ্যাড করে দিছে, ইনক্লুডিং অ্যাডভান্স ফিচার কিছু অ্যাড করেছে যেটা আমাদের যে ইউনিট 4-এও ছিল না। তো যার কারণে if you are a tester in 2020, you have to know JUnit 5. এটার কোনো অপশন নাই। আর JUnit 5-এর আর একটা সুবিধা হচ্ছে JUnit 5 দিয়ে অ্যাডভান্স টাইপের যেরকম টেস্ট লাগা যায়, পাশাপাশি লেটেস্ট ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করা যায়। এবং যারা ডেভেলপার টু মোর অফ এ টেস্ট ডেভেলপার টু মোর অফ এ ডেভেলপিংয়ের দিকে যেতে চাচ্ছে, অর্থাৎ যারা
সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট লিখতে চাচ্ছে, ইউনিট টেস্ট লিখতে চাচ্ছে, মেইন টিমে কন্ট্রিবিউট করতে চাচ্ছে, তাদের জন্য এটা হচ্ছে একটা হেভেন। কারণ জেনারেট 5 শিখলে অন্ততপক্ষে সেই কনসেপ্টগুলি অ্যাপ্লাই করতে পারে। স্পেশালি স্প্রিং টেস্ট খুবই এনরিচ লাইব্রেরি উইথ স্প্রিং বুট, তার সাথে জেনারেট 5 খুব সুন্দর যায় এবং ভালো ফিচারগুলি সুন্দরভাবে আমরা লিখতে পারি। এই পার্টটুকুতে কারো কোশ্চেন না থাকলে আমি তাহলে সেকেন্ড পার্টটুকুতে চলে যাই। সেকেন্ড পার্টটুকু হচ্ছে একটা কোম্পানির জন্যই করা, তো কোম্পানির অনুমতি নিয়েই আমি মূলত দেখাচ্ছি। ওদের ওখানে আমি কনসালটেন্ট হিসাবে পুরো সিস্টেমের ডিজাইনটা করে দিচ্ছি, ওখানে বেশ কয়েকজন ডেভেলপার কাজ করছে। তো আমি দেখাবো মূলত সেলেনিয়ামের একটা বড় প্রজেক্ট কীভাবে ম্যানেজ করতে। এখানে যদি আর কোশ্চেন না থাকে আমি কি যেতে পারি? কারো কোনো কোশ্চেন লাস্ট মিনিট? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে দেখছি অনেকেই ওয়েট করছে। আমি এটা বন্ধ করে দিই। লেটস স্টার্ট। ইউনিট টেস্টিং থেকে ডেভেলপার নিজে করতে হবে নাকি টেস্টারদের করতে হবে? হ্যাঁ, সরি একটু ক্লিয়ার করে বলতে হবে, আমি কথা শুনতে পাচ্ছি না। আমরা যেটা দেখলাম ইউনিট টেস্টিং তো দেখলাম, এটা কি ডেভেলপাররা করবে নাকি টেস্টাররাও করবে? আচ্ছা, এই পার্টটুকু একটু যেটাকে বলে একটু এখন গ্রে এরিয়া, কারণ হচ্ছে আগে যেটা ছিল ইউনিট টেস্টটা সবসময় ডেভেলপারই করতো। এখন যেটা হয়ে গেছে ইউনিট টেস্টও মোর অফ অ্যাডভান্স হয়ে গেছে। শুধু এখন ইউনিট টেস্ট চলে না, ইউনিট টেস্টের সাথে মডিউল টেস্ট চলে, মডিউল টেস্টের পাশাপাশি ইন্টিগ্রেশন টেস্ট চলে। তো এখন একটা ইন্টিগ্রেশন টেস্ট, এটা একজন ভালো ডেভেলপারের উক্তি, একটা ভালো ইন্টিগ্রেশন টেস্ট লেখা অনেক কঠিন। এটা একজন ডেভেলপারের জন্য খুবই কঠিন, কারণ একটা ডেভেলপারের আসলে ফুল প্রজেক্টের ওভারভিউ স্ট্রাকচার আসে না, কারণ সে আসলে ওভারভিউ করতে মানে ফুল জিনিসটা জানে না একজন ডেভেলপার। যার কারণে যখন কেউ একটা গুড ইন্টিগ্রেশন টেস্ট লেখে তার অবশ্যই হোল প্রজেক্টের নখদর্পণ রাখতে হয়। তো এরকম সাধারণত আগে টিম লিড অথবা আর্কিটেক্টের এই জিনিসগুলি হয়, বাট তারা তো সরাসরি কোডে কন্ট্রিবিউট করে না বা কম করে। তো এই পার্টটুকু আসলে একজন টেস্টার হেল্প করতে পারে ডেভেলপারকে রাইট করার জন্য, যে কিভাবে আমরা মডিউল ওয়াইজ টেস্ট লিখবো যেখানে এই মাল্টিপল মডিউলের সাথে ইন্টারাক্ট করছে, পাশাপাশি কিভাবে ইন্টিগ্রেশন টেস্টগুলি লিখবে যেখানে মাল্টিপল মডিউলগুলি একসাথে করে অ্যাজ এ হোল প্রজেক্টটা ইনিশিয়েট করছে। তো যার কারণে একজন অটোমেশন ইঞ্জিনিয়ারের এখন ইউনিট টেস্ট জানাটা হচ্ছে এখন ম্যান্ডেটরি মিনিমাম, কারণ একজন ভালো অটোমেশন ইঞ্জিনিয়ার অবশ্যই সে ডেভেলপিং এর কোড জানবে এবং সে ওই টেস্টের অ্যাসপেক্টটাকে এক্সপ্লেইন করতে পারবে। তার হয়তো জানার প্রয়োজন নাই ইন্ডিভিজুয়াল ফাংশন বা তার সিনারিও বা তার স্কোপ কি হবে, বাট তার জানতে হবে ওভারঅল হোল ক্লাসেস মডিউলস একসাথে গ্রুপ টুগেদার কিভাবে কাজ করছে। ভাই আপনার কথা অনেক ভলিউম আপ এবং ডাউন হচ্ছে, আমি কথা বুঝতে পারছি। আপনাদের কি অন্য কারণে একটা সমস্যা? বিগিনাররা যদি শিখতে চায় মডেলিং এই পারস্পেক্টিভ অটোমেশন, তারা কিভাবে শিখবে? এগুলো তো রিসোর্স পর্যাপ্ত নেই, বা ট্রেনিংও আমাদের অবশ্যই নেই, আমাদের গাইডলাইন কি হবে? আচ্ছা, বিগিনার যারা আছে তাদের জন্য আসলে হ্যাঁ বুঝতে পেরেছি যে বিগিনাররা কিভাবে শুরু করবে। আমি একটু ব্যক্তিগতভাবে বলি যেটা আমার লাইফে কাজে দিয়েছে, সেটা হচ্ছে ছোট একটা প্রজেক্ট পুরাটাই নিজের মতো করে ইউনিট টেস্ট দিয়ে কমপ্লিট করা, এটা অ্যাজ এ ডেভেলপার কমপ্লিট করা। এতে সুবিধা হচ্ছে সে ডেভেলপার অ্যাসপেক্টটাও জানবে, তারপরে ইন্টিগ্রেশন অ্যাসপেক্টটাও জানবে, তারপর সেটা ডিপ্লয়েবিলিটি মতো করেও করতে পারবে, যে কারণ ডিপ্লয়মেন্ট ইউনিট টেস্টও আছে, এরপর আর্কিটেকচারাল ইউনিট টেস্টও আছে লাইক আর্ক ইউনিট। সো এই কাজটা করার জন্য যেটা করতে হয়, আমি ব্যক্তিগত মনে করি কোনো ইউটিউব ভিডিও দেখা চাইতে আমি একটু পড়ার পছন্দ করি। সো কেন বেকের বেশ কিছু বই আছে, যে বইতে সুন্দরভাবে প্রজেক্ট সহ দেওয়া থাকে, সে ওই বই দেখে দেখে বইয়ের প্রজেক্টের কনসেপ্টটা নিয়ে, ওই বইগুলি সাধারণত ইউনিটের যখন আসছিল লাইক 2003, 4, 5 এই সময়কার বই, ওই বইগুলো থেকে আমার ধারণাটা নিয়ে আমার নতুন মডার্ন অ্যাসপেক্টে আমার করা উচিত, লাইক স্প্রিং বোর্ড হতে পারে,
তারপর কোয়ারকাসে হতে পারে, তারপর জেহিপস্টারে হতে পারে, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক ধরে সেই অনুযায়ী করা হচ্ছে। এবং আমি জাভার দিলাম কারণ আমি রিসেন্ট গত 5 বছর জাভায় কাজ করছি। সেম কাজ ডটনেটও হতে পারে, সেই টেকনোলজি ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে একজন ইউনিট টেস্টার একটা একটা টেকনোলজি যেটাতে সে ইন্টারেস্টেড হয়, সেখানে গিয়ে সে তার পছন্দ মতো একটা প্রজেক্টের ফুল এক্সপিরিয়েন্সটা সে নিয়ে নেয়। ইউনিট টেস্টে ফুল এক্সপিরিয়েন্স একটা নাও হয়ে গেলে তখন দেখা যাচ্ছে কনফিডেন্স এরকম থাকে এবং টেস্ট ডিজাইন থিঙ্কিংটা হয়। কারণ বইগুলোতে ডিজাইন থিঙ্কিংটাও আছে। আমি যেহেতু বইয়ের সম্বন্ধে বললেন, আমি একটা বই দেখাই, আমি বই দেখাই। সাধারণত এগুলি হচ্ছে কোর্সে সাধারণত বলি, কারণ হচ্ছে সবাই সেগুলো নিয়ে কথা বলে কোর্সের মধ্যে। আমাদের একটু আমি আপনার কথাগুলো আমি শুনতে পাচ্ছি না, কারণ হচ্ছে ভলিউম অনেক আপ ডাউন করছে। আপনি প্রয়োজনে লিখে দেন, মেসেজ করে দেন, কোনো সমস্যা নেই। শান্তনু ভাই, আজকে কি আপনি একটা ইউনিট টেস্ট ভার্সেস মডিউলার টেস্টের একটা ডেমো দিবেন? আচ্ছা, ইউনিট টেস্ট ভার্সেস মডিউল টেস্ট ডেমো দেওয়ার জন্য আমার বড় প্রজেক্টটা দেখাতে হবে। সময় করতে পারবো কিনা আমি কনসেপচুয়ালি বলতে পারি, একদম সুন্দরভাবেই দেখিয়েই বলতে পারবো, কিন্তু এক্স্যাক্টলি রিয়েল প্রজেক্ট দেখাতে হলে আমাকে আরো প্রজেক্ট ওপেন, কারণ রিয়েল। আচ্ছা, ঠিক আছে। এটা যেটা করা যেতে পারে, আরেকদিন একটা টপিকে রাখেন, আমি আরেকদিন বুঝবো। যদি if I bottom up everything in one sentence, যদি এটা পসিবল না, ইম্পসিবল, জাস্ট এক শব্দ যদি বলি, মডিউলার টেস্টিং কি ইজ আ ফার্দার গ্র্যানুলার ভার্সন অফ ইউনিট টেস্ট? না, মডিউলার টেস্ট হচ্ছে মূলত, আসলে মডিউল টেস্টগুলি কিভাবে আসে, মডিউল এই যে আমি যে বইটা দেখাচ্ছিলাম, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট কেন বাই, দেখা যাচ্ছে বইটার নাম, এবং এই বইতে সুন্দরভাবে দেওয়া আছে, মূলত স্ট্যাকের একটা দেওয়া আছে, আর হচ্ছে একটা হোল প্রজেক্টের দেওয়া আছে। এখানে ASP.NET দিয়ে দেওয়া আছে, এটা 2003-04 দিকের। সো প্রবলেম ডোমেইনটা সেম রেখে নতুন টেকনোলজি ব্যবহার করি। আচ্ছা ভাই, যেটা বলছে মডিউল টেস্ট, আচ্ছা আমরা এটা ইলাস্ট্রেট করি মডিউল টেস্ট কেমন হতে পারে। আমি একটু পেইন্ট ইউজ করব। মডিউল টেস্টে কেমন হতে পারে, আসলে মডিউল কি জিনিস। এখন আমি মাইক্রো সার্ভিসের নাম উচ্চারণ করতে চাচ্ছি না, কারণ আমরা হয়তো মাইক্রো সার্ভিসের নাম অনেকে শুনেছি বা করেছি। আমি নর্মালি একটা মনোলিথিক অ্যাপ্লিকেশনের কথাই বলছি, কারণ এতে ওই টেস্টিং কনটেক্সটের চেঞ্জ হয়। আমরা নর্মালি কি দিই, একটা প্রজেক্টের ইউআই থাকে, বিজনেস লজিক লেয়ার থাকে বা সার্ভিস লেয়ার থাকে। ইউআইটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, এরপরে থাকে হচ্ছে ডিবির সাথে এটারই কানেকশন। প্রতিটা লেয়ার, এটা হচ্ছে মূলত লেয়ার আর্কিটেকচার ফলো করেই বলছি, যেহেতু মোস্ট অফ দ্য প্রজেক্ট লেয়ার আর্কিটেকচার ফলো করেই হয়। বিজনেস লজিক লেয়ারের ভিতরে মেসেজিং থাকতে পারে, অর্থাৎ মেসেজ ডিপেন্ড হতে পারে। তো আমি মোর অফ ওভারভিউ দিচ্ছি। তো এই বিজনেস লজিক লেয়ারে লিস্টে আমি মডিউল টেস্ট করতে চাই। এখন একটা বিজনেস লজিক লেয়ার, এর ভিতরে বিভিন্ন টাইপের বিজনেসের বিভিন্ন উদাহরণ হতে পারে। যেমন ফরসে আমরা ফেসবুক টেস্ট করছি। আমরা হোম পেজে গিয়ে প্রথমে আমাদের নিউজ ফিডের অংশ আমরা দেখব। তো বিজনেস লজিক লেয়ারের কাজটা হচ্ছে মূলত একজন ইউজারের
গেলে ওখানকার ডেটাগুলি প্রথমে নিয়ে আসা এবং লজিক্যালি সেপারেশন করে অ্যাডভার্টাইজ, গ্রুপ, তারপরে প্রোফাইল, লাইক, নোটিফিকেশন সব কিছু মিলেই এই হোম পেজটা যখন সে তৈরি করে তখন বিভিন্ন পার্ট থেকে নিয়ে আসে। তো প্রত্যেকটা আসলে ইন্ডিভিজুয়াল আসলে একটা প্রজেক্ট, তো এইগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি একটা মডিউল হিসেবে ডিক্লেয়ার করা যায়। তো মডিউল হিসেবে আসলে এভাবে এক্সপোজ করে এবং প্রতিটি মডিউলের আন্ডারে থাকে হচ্ছে অনেকগুলি সাব মডিউলস এবং প্রত্যেকটা সাব মডিউল আন্ডারে থাকবে হচ্ছে একটা গ্রুপ অফ স্মল ইউনিট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অনুযায়ী স্মল ইউনিট হচ্ছে ক্লাস। আর যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না হয়, লেটস সে সামওয়ান ইজ মেকিং পাইথন আর পিএইচপি, সেটা হবে একটা ফাইল, অর্থাৎ আইদার পিএইচপি ফাইল অথবা ক্লাস ফাইল অথবা হচ্ছে পাইথনের ফাইল ইফ ইট ইজ এ পাইথন। সো যখন আমরা ইউনিট টেস্ট লিখি তখন আসলে এই প্রত্যেকটা ক্লাস ওয়াইজ অথবা প্রত্যেকটা ফাইল ওয়াইজ প্রত্যেকটা মেথডের বা ফাংশনালিটির ইন্ডিপেন্ডেন্ট ইউনিট টেস্ট লিখি। এই ইন্ডিপেন্ডেন্টটা ইম্পর্টেন্ট, কারণ এটাই ডিস্টিংক্ট করে একটা মডিউল টেস্ট এবং একটা ইউনিট টেস্টের। একটা ইউনিট টেস্ট উইল বি অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট, বাট একটা মডিউল টেস্ট হচ্ছে একটা এক বা একাধিক ক্লাস নিয়ে গ্রুপ ইউনিট টেস্ট মিলে সবাই যখন একসাথে কাজ করে সেটা হচ্ছে মডিউল টেস্ট। মডিউল টেস্ট মোর অফ একটা লেয়ার আপ অফ ইউনিট টেস্ট, একটা লেয়ার ডাউন অফ ইন্টিগ্রেশন টেস্ট, ঠিক আছে? সো আমরা যদি দেখি যে ইউনিট টেস্ট তারপরে ইন্টিগ্রেশন টেস্ট মডিউল টেস্টের মাঝখানে পড়ে, এতে করে আসলে ওই ইন্ডিপেন্ডেন্ট মডিউল ওই টেস্টটা ভ্যালিডেট করবে, অর্থাৎ ওই টেস্টের কন্টেক্সট বা উদ্দেশ্যটাই থাকে হচ্ছে সে মাল্টিপল ইউনিটকে একসাথে করে সে ভ্যালিডেট করছে। এই এক্সাম্পলের রেসপেক্টে এই সাব মডিউলগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা মডিউল টেস্ট হবে এবং প্রজেক্টের আর্কিটেক্ট স্ট্রাকচার অনুযায়ী তাকে বলতে পারি যে সাব মডিউল টেস্ট, এবং এই মডিউলগুলোরও তার আলাদা আলাদা টেস্ট হবে এবং মডিউলগুলি একসাথে করে মিলে তার ইন্টিগ্রেশন টেস্ট হবে। এই জন্য আমি সবসময় যারা নতুন টেস্টার অর্থাৎ টেস্টিং দুনিয়ায় মানুষ যারা নতুন শুরু করে তাদেরকে আমি সাজেস্ট করি টেস্টিংয়ের জন্য ভি ডায়াগ্রাম ফলো করতে। টেস্টিং ভি ডায়াগ্রাম আমি গুগল করে দেখাই। ভি ডায়াগ্রাম। আচ্ছা ভাই, আউট অফ কিউরিওসিটি একটা কোশ্চেন, তাহলে হচ্ছে আপনি যে মানে একটু আগে ডিজাইনটা দেখাইলেন বা ড্রয়িংটা দেখাইলেন, ওইটা অনুযায়ী লাইক ইফ আমি যদি মডিউল টেস্ট করে ফেলি তাহলে তো আমার ইউনিট টেস্ট হয়ে গেল মানে বাই ইটসেলফ, রাইট? এবং এই কারণে টেস্টিং যখন ইউনিট টেস্ট আমরা করি তখন প্রায়োরিটি দিতে হয়। সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় হচ্ছে বা সবচেয়ে বেশি ভ্যালু পায় হচ্ছে আসলে ইন্টিগ্রেশন টেস্ট, অর্থাৎ ভ্যালুটা আসে সবচেয়ে বেশি এখান থেকে। অর্থাৎ একটা ইন্টিগ্রেশন টেস্ট করলে আমরা অনেকগুলি মডিউল টেস্ট হয়ে যাচ্ছে, একটা মডিউল টেস্ট করলে আমরা অনেকগুলি ইউনিট টেস্ট হয়ে যাচ্ছে। সো আমরা যখন যদি আমরা চিন্তা করি কোন টেস্ট সবচেয়ে বেশি কাজে লাগে, ইন্টিগ্রেশন টেস্ট। এবং আমার রিয়েল লাইফে দেখেছি ইউনিট টেস্ট ডেভেলপারের জন্য কাজে লাগে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপার ওই ইন্ডিপেন্ডেন্ট ইউনিটের সম্বন্ধে জানে, তার জন্য কাজে লাগে যে হ্যাঁ আমার এই মেথডটা কিভাবে লিখলাম, এই সার্চিং বা সার্চিং এর কাজগুলি কিভাবে করলাম সেটা আমার ইউনিট টেস্ট সুন্দরভাবে করে দিচ্ছে। কিন্তু হোল ওভারঅল টেস্ট কিন্তু সে করতে পারে না, যার কারণে তার নিজের জন্য এটা করতে পারে, কারণ এই জন্য ডেভেলপার টেস্টকে বলা হয় ইউনিট টেস্ট। ইউনিট টেস্টে হচ্ছে ডেভেলপার টেস্ট, কিন্তু ইন্টিগ্রেশন টেস্ট হচ্ছে মোর অফ এ মাল্টিপল পিপল টুগেদার, মাল্টিপল গ্রুপ টুগেদার। কারণ এই অর্গানাইজেশন অর্থাৎ আর্কিটেকচার অর্গানাইজেশনটা মূলত হচ্ছে পিপলস অর্গানাইজেশন, অর্থাৎ একটা প্রজেক্ট যেভাবে ডিফাইন করা আছে পিপলের রেসপন্সিবিলিটি সেভাবে ডিফাইন করা থাকে। সো ইন্টিগ্রেশন টেস্ট মানে হচ্ছে সবাই মিলে কি আউটপুটটা দিচ্ছে। সো এইটা হচ্ছে মোর অফ এ যেটাকে বলে ভ্যালু বেশি ডিফাইন করে, কারণ একটা প্রজেক্টে একটা ছোট ইউনিট ফেল করতেই পারে, কিন্তু ওভারঅল যদি সবাই মিলে সুন্দরভাবে কাজ করে তাহলে প্রজেক্টটা 99% হলেও সে চলে যাবে। কারণ অ্যাজাইলে এখন ফেলটা হচ্ছে খুব সুন্দরভাবেই অ্যাকসেপ্টেড করা হয়। সো 99% পাস হলেও সেটাকে আগানো যায়, কিন্তু এই 99% পর্যন্ত বুঝতে গেলে আমার সাধারণত এই ইন্টিগ্রেশন টেস্ট হয়ে আসতে হয়। প্রথমে আগে ইন্টিগ্রেশন টেস্ট করতে হয়, তারপরে সেখান থেকে তারপরে আসতে হয় মডিউল টেস্ট, তারপরে সাব মডিউল বা তারপরে ইউনিট টেস্ট, তাহলে বেটার। আর এই ইন্টিগ্রেশন টেস্ট বা মডিউল টেস্টেই আমাদের যারা এসডিইটি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং টেস্ট এদের হলো মেইন কন্ট্রিবিউশনটা থাকে, কারণ তারা মাল্টিপল ফিচার বা ওভার দ্য অ্যাক্রস দ্য বোর্ড তারা অনেকগুলো জিনিস সম্বন্ধে জানে। এবং বড় টিমের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন টেস্টার ফুল সমস্ত মডিউল সম্বন্ধে নাও জানতে পারে, সেক্ষেত্রে মাল্টিপল টেস্ট গ্রুপ সবাই মিলে বসে ইন্টিগ্রেশন টেস্ট সুইট ডিফাইন করে
যেমন একটা গুড ইন্টিগ্রেশন সুইটের মধ্যে নট অনলি ফাংশনাল ইন্টিগ্রেশন টেস্ট থাকবে, পাশাপাশি পারফরমেন্স টেস্ট থাকবে, তারপর পাশাপাশি সিকিউরিটি চেকস থাকবে। এখানে সিকিউরিটি টেস্ট বলি না, কিন্তু এগুলো সিকিউরিটি চেকস, কারণ হচ্ছে সিকিউরিটি কমপ্লায়েন্স হতে গেলে যদি এটা এইচটিপি হয়, এইচটিপি প্রোটোকলের উপর যে সিকিউরিটিগুলো অ্যাপ্লাই করে সেটা থাকবে, যদি জেএমএস হয় জেএমএস এর উপর থাকতে পারে, তারপর অডিটিং এর অংশ থাকতে পারে। সো এইগুলোও সব ইন্টিগ্রেশন টেস্টের মধ্যেই থাকে, এবং এটা দিয়েই মূলত মানে যখন রিলিজ ওয়াইজ রিগ্রেশন সুইট বানানো হয়, যে এই রিলিজে এই জিনিসগুলি যাচ্ছে, সেখানে কিছু ইন্টিগ্রেশন টেস্ট থাকবে, কিছু মডিউল টেস্ট থাকবে, কিছু সাব মডিউল টেস্ট থাকবে, সব মিলিয়ে ইন্টিগ্রেশন ওই স্পেসিফিক রিলিজ অনুযায়ী সুইট বানানো হয়। তো তখন এই জিনিসগুলো ইন্টিগ্রেট করে। সরি, অনেক লম্বা হয়ে গেল আনসার। না ঠিক আছে, ইটস ভেরি appropriate answer. Thank you, ভাই। সো আমার টাইম তো আর কি আছে কনসেপচুয়াল কোনো কোশ্চেন? আমি একটু চলে যাবো হচ্ছে, আসলে আমি এখন একটু কথা বলবো মূলত আমরা সফটওয়্যার আর্কিটেকচার যে উদ্দেশ্যটা ছিল আসলে রিভিউ এর, আমরা একটা প্রজেক্ট রিভিউ করব। আমি এক্সপেক্ট করছিলাম যে আমাদের কমিউনিটিতে হয়তো কেউ কন্ট্রিবিউট করবে, যে নিজেদের কোম্পানির একটা প্রজেক্ট আছে হয়তো কিভাবে করছে সেটা সবার সাথে শেয়ার করা, আমি রিভিউ দিলাম বা তারা রিভিউ দিল, কিভাবে ভালো করা যায়। তো আমি এখনো কারোর কাছ থেকে সেরকম কোনো ভলেন্টিয়ার উদ্যোগ পাইনি, তাই আমি একটা ছোট প্রজেক্ট দেখাচ্ছি, যেটা গত বছর আমি দিয়েছিলাম। এটা হচ্ছে ফ্রেশ ডাইরেক্ট, একটা কোম্পানি আছে, ওখানে আমাদের কিছু স্টুডেন্টরা কাজ করে, তো ওদের ওখানে এই প্রজেক্টটা আমি বানিয়ে দিয়েছিলাম। পরে ওরা এটাকে আর কি ওভার দ্য বোর্ড সবাই কোম্পানি ওয়াইজ ইউজ করে, এবং ইউএস, ইন্ডিয়া তাদের ডেভ সেন্টারগুলোতে সবাই ব্যবহার করে। ঠিক আছে, জুম আমাকে মেসেজ দিচ্ছে 40 মিনিট পর। সো আমি দেখাই একটা সফটওয়্যারের, একটা নর্মাল সফটওয়্যারের আর্কিটেকচার বলতে যা বোঝায় সেটা হচ্ছে ওই সফটওয়্যারকে কিভাবে আমরা গুছায় রিপ্রেজেন্ট করতে পারি। সেম থিং হচ্ছে টেস্টের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন একটা টেস্ট প্রজেক্টের আর্কিটেকচার দেখবো, তখন আসলে দেখবো যে কিভাবে এটাকে আসলে সার্ভ করে। সাধারণত একজন টেস্টারের কাছে যখন তারা অটোমেশন টেস্ট প্রজেক্ট তৈরি করতে যায়, রিকোয়ারমেন্টগুলো থাকে সাধারণত কারা ইউজ করবে, তাদের টেকনিক্যাল স্কিলগুলো কি, তাদের কি ধরনের রিপোর্টিং দিতে হয়, তারা কি ধরনের টেস্ট এক্সিকিউট করবে, এবং হোল টেস্ট প্রজেক্টের বৈশিষ্ট্যটা কি, অর্থাৎ তারা এই টেস্ট করে কি অ্যাচিভ করতে চাচ্ছে। তো সাধারণত অ্যাচিভমেন্ট মানে হচ্ছে আসলে আমরা সুপারফিশিয়াল ভাবে বলি যে এন্ড টু এন্ড টেস্ট। আসলে এন্ড টু এন্ড টেস্ট বললেও টেস্ট আসলে এন্ড টু এন্ড টেস্ট করাটা খুব ডিফিকাল্ট, কারণ সব কিছু টেস্ট আসলে করা যায় না। 100% টেস্ট মানে নো অ্যাপ্লিকেশন ক্যান বি টেস্টেড 100%, কিছু না কিছু থাকে। তো এই এন্ড টু এন্ড টেস্ট বলতে আসলে সেজন্য সংজ্ঞাটাকে একটু এমনভাবে নেওয়া হয়, মোর অফ এন্ড টু এন্ড GUI ড্রিভেন টেস্ট, অর্থাৎ গ্রাফিক্স ইউজার ইন্টারফেস দিয়ে টেস্ট। তো এই হোল টেস্টিং যেটাকে বলে হচ্ছে রিপ্রেজেন্টেশন করার জন্যই মূলত এই প্রজেক্টগুলি তৈরি করা হয়। এরপর প্রজেক্টের উদ্দেশ্যের একটা বড় অংশ হচ্ছে ডিসিশন মেক করা, অর্থাৎ একজন ডেভেলপার যখন রান করবে সে দেখবে সে কিছু ভেঙে দিয়েছে কিনা। একজন স্টেক হোল্ডার যখন রান করবে, তার মানে সে দেখবে যে স্টেক হোল্ডার তো রান করে না, তারা আসলে রিপোর্টটা দেখে, সে দেখবে যে আসলে কোনো কিছু নষ্ট হয়ে গেছে কিনা বা কোনো ক্রিটিক্যাল অংশ গেছে কিনা। এখানে স্টেক হোল্ডার হতে পারে, বিজনেস অ্যানালিস্ট হতে পারে, অথবা সিনিয়র কিউ এরাও হতে পারে, অর্থাৎ টেক পিপল এবং নন টেক পিপল দুইটা মিলে। এই প্রজেক্টটা মূলত ডিজাইন করা হয়েছিল হচ্ছে সবাইকেই মোটামুটি মেনে রেখে। আমি প্রজেক্টের শুরু থেকে আসি যে আসলে প্রজেক্ট কিভাবে ইনিশিয়েট হচ্ছে। আমি ছোট্ট লাইন লিখছি, আমি এটা দেখে বলি, আমি দেখে বললে আচ্ছা, দেখে এখানে দেখালে এটা হচ্ছে মেভেন প্রজেক্টে যা হয় আমরা কাজ করি, আমরা গ্রেডেল অথবা মেভেনে কাজ করি বা সরাসরি কাজ করি। তো এখানে স্টার্ট করা হয়েছে ইন্টিগ্রেশন টেস্ট সুইট রানের মাধ্যমে। এখানে অ্যালিউড ইন্টিগ্রেট করা আছে, এখানে অ্যালিউড 1.something দেওয়া আছে, 1.54। তো এটা 2-তে আপগ্রেড করা হয়নি, কারণ হচ্ছে 2 এর বেশ কিছু অ্যানোটেশনগুলি অ্যাডেড, মানে অ্যানোটেশন একই কাজ করবে কিন্তু কম্প্যাটিবিলিটি উইথ J4 একটু সেই জন্য আর কি এখন আপগ্রেড করা হয়। তো এখন আমি আসি হচ্ছে অ্যালিউরের ডিটেলে আসলে আমি কিছু বলবো না, কারণ অ্যালিউরের জন্য ডিটেল ব্লগ এবং আমার
অটোমেশন গেটিং স্টার্টেড প্রজেক্ট আমাদের গিটহাব রিপোতে মোটামুটি সবগুলো এক্সাম্পল দেওয়া আছে। আমি শুধু এইটুকু দেখা যাচ্ছে যে কোনো স্পেশাল ফলো আপ ছাড়াই আমার এখানে বেশ কিছু জিনিস কাজ করা যায়, অটোমেটিকভাবে রিপোর্টিংয়ের কাজগুলি করা যায় এবং লগিংয়ের কাজগুলি করা যায়। তো প্রজেক্টের স্ট্রাকচারটা হচ্ছে pom.xml এরকম সিম্পল একটা প্রপার্টি থাকবে যেটা দিয়ে সহজে আপডেট করতে পারবো। বিল্ড অংশ থাকবে, বিল্ড অংশে আমি ডিফাইন করবো। আমি কিন্তু সফটওয়্যার যারা আমরা ডেভেলপের মধ্যে আসি তারা জানি যে সোর্সের মধ্যে রিসোর্সের মধ্যে সাধারণত রিসোর্সগুলি থাকে, প্রপার্টিসগুলি থাকে। আমি আসলে তা রাখিনি। এর বড় কারণই হচ্ছে আমরা টেস্টাররা যত ফ্রিকোয়েন্টলি প্রপার্টিস আপডেট করি বা চেঞ্জ করি ডেভেলপাররা করে না। ডেভেলপাররা সাধারণত হোল প্রজেক্ট থেকে একটা আর্টিফ্যাক্ট বানায়, লাইক চার হোক বা ওয়ার হোক, তারপরে সেটাকে রান করে। কিন্তু টেস্টাররা ওই টেস্টটাকে আসলে টেস্ট এক্সিকিউট করে, তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রপার্টি রাখতে হয়। ফর এক্সাম্পল এনভায়রনমেন্ট ম্যানেজ করার জন্য আমার বিভিন্ন ডেভ এনভায়রনমেন্ট বিভিন্ন প্রপার্টি আছে, লোকাল প্রপার্টি আছে। ফার্স্টে লোকাল প্রপার্টি যদি আমি টেস্টার 1 আমার পিসিতে দিই আমার এক ধরনের হবে, আরেকজন টেস্টার 2 তার পিসিতে আরেক ধরনের হবে। বা হচ্ছে কেউ হয়তো স্যানিটি চেক করতে গিয়ে একটু অন্য এনভায়রনমেন্টে চেক করবে, তার আলাদা হবে। সো এই প্রপার্টিগুলো যাতে সহজে চেঞ্জ করা যায় এই জন্য প্রপার্টিটাকে দৃশ্যত করে প্রজেক্টের একদম রুটে রেখে দিয়েছি এবং আমি এই সাপোর্টটা পমে দিয়ে দিয়েছি যাতে করে আমরা আসলে সহজেই করতে পারি, আর যেটা করে সহজে মডিফাই করতে পারি বা চেঞ্জ করতে পারি। এই জন্য আমাদের একটা আলাদা প্রপার্টি লোডার ব্যবহার করতে হয়েছে যাতে আমরা প্রপার্টি লোড করতে পারি। এটা পাওয়া যাবে প্রপার্টি, এখানে প্রপার্টি লোডার ব্যবহার করা হয়েছে। আমি যখন টেস্টটা এক্সিকিউট করব তখন এনভায়রনমেন্ট নেম বলে দিলেই আমি বুঝতে পারবো যে আসলে কোন প্রপার্টিটা লোড। এরপরে আরও কিছু প্রপার্টি আছে যেমন হচ্ছে টেস্ট মোড। কোম্পানিগুলোতে সাধারণত লোকাল সেলেনিয়ামে চলে না। সেলেনিয়াম মানে হচ্ছে লোকাল পিসিতে সেলেনিয়াম সিমুলেট করে রান করে। আবার কোম্পানিগুলোতে রিমোট এক্সিকিউশনও হয়। তো কিভাবে এক্সিকিউট করছে সেই অনুযায়ী, সরি একজন ওয়েটিং রুমে আছে। পজ নিয়েছেন আপনি প্রপার্টি লোডারটা ওইটা ক্লাসটাকে আপনি নিজে বানাইছেন কাস্টম করে নাকি? আমি নিজে বানাইছি। ভেরি সিম্পল, জাস্ট প্রপার্টি ফাইলে রিড করে সিস্টেম প্রপার্টিতে ইনিশিয়েট করবে। আর এখানে হচ্ছে কন্ডিশনাল ভাবে লোড করে, যেমন আমার লগ4 যে প্রপার্টিজ লাগছে, অ্যালিউর প্রপার্টিজ লাগছে। অ্যালিউর প্রপার্টিজ হচ্ছে মূলত কোম্পানির ইয়েগুলো থাকে। অ্যালিউর প্রপার্টিজ ডিফল্ট পরিমাণে অ্যালিউর প্রপার্টি হচ্ছে আমার কোম্পানির জিরা লিঙ্কই আছে, আমি দিয়ে দিলাম জিরা। আমার এখানে কোনো থাকতে পারে, ইস্যু ম্যানেজমেন্টের জন্য যেরকম জিরা আছে, আবার বিজনেস অর্থাৎ রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টের জন্য অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে, সেটা দিয়ে দিতে পারি। আবার প্যাটার্ন দিয়ে দিতে পারি। এটা যেরকম ওদের ফ্রেশ ডাইরেক্টর জিরা ছিল ট্র্যাকারের সরাসরি চলে যায় এই প্রপার্টি। ওই প্রপার্টি ক্লাসটাই। আচ্ছা হ্যাঁ, প্রপার্টি ক্লাসটা দেখাই। প্রপার্টি লোডার এইটা হচ্ছে জাস্ট প্রপার্টি লোড করে ইনিশিয়েট করছে, আর কিছু না। আর এই পার্টটুকু হচ্ছে কোন প্রপার্টি লোড করবে তার উপর বেস করে। যেমন টেস্ট প্রপার্টিজের মধ্যে আছে আসলে কোন এনভায়রনমেন্ট চলবে, টেস্ট প্রপার্টির মধ্যে দেওয়া আছে যে কোন অ্যাক্টিভ এনভায়রনমেন্ট, এই যে কোন এনভায়রনমেন্টে চলবে। এখন এই বেসড অন দ্যাট আমি প্রপার্টি লোডারটা যাই, and based on that আমার কি হচ্ছে এখানে আমি ডিসিশন নিচ্ছি যে কোন প্রপার্টিটা আসলে আসবে। অ্যাক্টিভ এনভায়রনমেন্ট, অ্যাক্টিভ ইউজার, সেই অনুযায়ী প্রপার্টির নামগুলি কনকেটিনেশন করে সেটাকে লোড করছে। অর্থাৎ একজন ইউজার অ্যাট এ টাইম, একজন টেস্টার অ্যাট এ টাইম যখন এক জায়গায় সে টেস্ট রান করে সে আসলে করতে পারবে না। তুমি আমার যেটা বলছিলাম যে এটা অ্যাকচুয়ালি যে ফর্ম থেকে যে কল করলো, কোন ভ্যালুতে কল করলো, তারপরে কোন মানে ওই ম্যাপিং গুলো না দেখলে আসলে এই না হলে ক্লাস গুলো বোঝা যায় না। ইনিশিয়েটটা শুরু হবে হচ্ছে pom.xml থেকে। pom.xml থেকে সে আসলে বুঝবে যে সে ব্রাউজার কি, এনভায়রনমেন্ট কি, আমার অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্ট কি, অপারেটিং সিস্টেম কি, এবং এটা কি মোডে রান করবে। এটা নেওয়ার পরে এই প্রপার্টিগুলো ইনিশিয়েট হওয়ার পর ও কি হচ্ছে, যখন আমরা প্রপার্টি লোডার আসবে
যখন লেটস সে প্রপার্টি লোডার এখানে এসে শুরুতেই যে এই জিনিসগুলি লোড করে ফেললো, এটা হচ্ছে সবার জন্য সেম। এখানে এসে তোমার কি আসতো, এখানে এসে তখন দেখবে যে আসলে এই প্রপার্টির ভ্যালুগুলো কি কি, এই প্রপার্টি ভ্যালুগুলো কি কি, সেই অনুযায়ী নেক্সট স্টেপের প্রপার্টিগুলি লোড হয়। এবং তখন আমার ওভার দ্য বোর্ড একই জিনিসের একটা পার্টি। আচ্ছা, আমি মনে হয় 3 মিনিট থাকতে পারবো, কারণ হচ্ছে আমার চলে যাচ্ছে, হ্যাঁ মিটিং এর সময় চলে যাচ্ছে। এর মধ্যে আসলে পুরোটা একটু দেখাতে পারলে ভালো হতো। আচ্ছা, আমি একটু টেনে দিই। এটা হচ্ছে প্রপার্টি আমার লোড হলো। স্টেপ 1 হচ্ছে প্রপার্টি লোডিং। স্টেপ 2 হচ্ছে আমার ডেটাবেস আসবে। এটা হচ্ছে কোম্পানির ওডিবিসি ড্রাইভার। আমার ডেটাবেস থেকে ডেটা নিয়ে আমি আসলে ভ্যালিডেট চেক করছি। আচ্ছা, এখানে একটু সিম্পল কিছু ট্রিকও ইউজ করা হয়েছে। যেমন এখানে ওদের ইউজার প্রপার্টিগুলো আছে, অর্থাৎ একটা ইউজার ইনফরমেশনগুলি স্ট্যাটিক ডেটা, সেটা এক্সেলে বা সিএসভিতে না নিয়ে সরাসরি প্রপার্টি হিসেবেই দেওয়া হয়েছে, যাতে করে স্পেসিফিক টেস্টের জন্য স্পেসিফিক ইউজার ব্যবহার করে আমরা সেই অনুযায়ী রান করি। এবং এটা হচ্ছে ডেটা অ্যাজ এ প্রপার্টি। আবার অনেক সময় আছে যে আমরা জানি সিলেনিয়ামের পেজ অবজেক্টগুলোর ইয়ে থাকে, বিভিন্ন আইটেমের এলিমেন্টের প্রপার্টি থাকে। এটা সিএসএস হতে পারে, তারপরে এলিমেন্ট আইডি হতে পারে। ছোট্ট হোম পেজটা দেখা, এগুলো আমার প্রপার্টি হিসেবে ইনিশিয়েট করা যায়। ওটা ওই প্রজেক্টের যে ডিজাইনটা আলাদা, এটা অবশ্য সেভাবে ডিজাইন করা। আচ্ছা, আমি 2 মিনিটের আছে, এই 2 মিনিটে লাস্ট কারো কোয়েশ্চেন থাকলে আমি আর এই প্রজেক্টের ডিটেল দেখাচ্ছি না, এটার জন্য মনে হয় আরেকদিন লাগবে। আপনার ফেভারিট লোকেটর কি? আমার ফেভারিট লোকেটর হচ্ছে সিএসএস এখন, তবে একসময় এক্সপাতে অনেক বেশি কাজ করছি, কারণ ডাইনামিক এক্সপাত বাড়ানো। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে কি? আপনি নেক্সট কবে বলবেন? নেক্সট মান্থে আবার। এইটা কন্টিনিউশন করতে পারো ভালো হয়। আমি তো আসলে যেটা হচ্ছে যে কন্টিনিউশন তো করতেই চাই, কিন্তু যেটা হয় আসলে আমার যেরকম কাজে ব্যস্ত থাকে, আবার এমন হয়েছে যে আমি এসছি মানুষজন আসেনি, সো আমি ক্যান্সেলও করে দিয়েছি। আপনি কি একটা কমপ্লিট কোর্স অফার করতেছেন নাকি জাস্ট? না, আমি কোর্স অফার করার জন্য বেসিস থেকে আমাকে বলছিল বিআই টিম, কিন্তু আমি তো সময় করতে পারি না, এইটা হচ্ছে সমস্যা। পড়েন তাহলে আমরা এনরোল করি। আচ্ছা, ঠিক আছে, আই উইল থিংক অ্যাবাউট ইট। কাইন্ডলি আমাদের কমিউনিটিটাকে আরেকটু বিল্ড আপ করা উচিত। হ্যাঁ, টোটালি এগ্রি। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আর হলো গ্রুপে মেসেজ দিন, তাহলেই হবে, ওখানে কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ সো মাচ।